অনুভবে তুমি সিজন ২ লেখনীতে লিজামনি পর্ব ৪৫ অগ্নি গাড়ির কাছে যাবে এমন সময় চোখ আটকে যায় দূরে থাকা এক রমণীর দিকে, যে এই মুহূর্তে তাদের দিকেই তাকিয়ে আছে। চোখে পানি চিকচিক করছে, তা দৃশ্যমান। ঠোঁসগুলো অসম্ভবভাবে কাঁপছে। অগ্নি ঠোঁট চেপে গম্ভীর নিঃশ্বাস ছাড়ে। নির্ঘাত এই মেয়ে এখন উল্টাপাল্টা জিনিস ভাববে। ইয়ানা আর দাঁড়ায় না। এখানে কফি শপে এসে এক্স গার্লফ্রেন্ডের সাথে ফুর্তি করছে। ভালো ওই তো, সেজন্য তো তার কোনো খোঁজ নেয় না। এতগুলো দিন তাকে ছাড়াই কাটাচ্ছে। তাহলে এই হলো আসল রহস্য। তলে তলে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি বোকা রয়ে গেলাম। ইয়ানাকে চলে যেতে দেখে মীরা আটকে দিয়ে বলে, ইয়ানা ভাইয়া, প্লিজ কথা বলে যা। ইয়ানা এগিয়ে যেতে যেতে বলে, অপরিচিত কারোর সাথে কথা বলতে আমি ইচ্ছুক নয় মীরা। যে আমাকে ভুলে যায় তাকে কেন আমি মনে রাখব? সে বলেছে আমি যাতে তাকে আমার এই মুখ না দেখাই, কারণ উনাকে মুখ দেখানোর মানুষ আছে। চলে আয় তুই। ইয়ানা কিছুটা এগিয়ে যেতেই কেউ তার হাত শক্তভাবে আঁকড়ে ধরে। ইয়ানা দাঁড়িয়ে যায়। মীরার হাত এত শক্ত লাগছে কেন, পুরুষদের মত? বিরক্তি নিয়ে মীরার দিকে তাকাতে তাকাতে বলে, এইভাবে শক্ত করে হাত কেন ধরেছ মীরা? বললাম না অগ্নি চৌধুরী নামক কাউকে চিনি না আমি। চলো আমার। আর বলতে পারেনি, সামনে থাকা ব্যক্তিটাকে দেখে স্তব্ধ হয়ে যায়। শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে যায়। প্রতিটি কোষে অদ্ভুত এক শিহরণ জেগে উঠে। কালো শার্ট পরে সুঠামদেহী ব্যক্তি। সামনে দুইটা বোতাম খুলে রাখা, ফলে ফর্সা উন্মুক্ত বুকের লোমগুলো দৃশ্যমান। চোখে সানগ্লাস পরিহিতা ব্যক্তিটি তার দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে রেখেছে। ইয়ানা সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নিজের হাতের দিকে তাকায়, যেখানে অগ্নি শক্ত করে চেপে ধরে রেখেছে। কিছু সময়ের ব্যবধানে ইয়ানা ছটফটিয়ে উঠে। হাত ছাড়ানোর জন্য অগ্নির হাত সরাতে চায়, কিন্তু বরাবরের মতো সে অক্ষম। এক আঙ্গুল সরাতে পারছে না, সেখানে পুরোটা সরানো তো বিলাসিতা। ইয়ানা জেদ ধরে শক্ত গলায় বলে, হাত ছাড়ুন আমার। রাস্তার মধ্যে অভদ্রতামি কেন করছেন? অগ্নির গম্ভীর আওয়াজ। বিবাহিতা বউয়ের হাত ধরা অসভ্যতামি? এক থাপ্পড়ে অজ্ঞান করব বিয়াদব। চলো আমার সাথে। ইয়ানা ভাঙ্গা গলায় বলে, যাব না আমি আপনার সাথে। এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে কফিশপে যান, আমার কাছে কি? অগ্নি ইয়ানার ভোতা মুখের দিকে তাকায়। ইয়ানার এমন হিংসা দেখে অজান্তেই আড়ালে হালকা হেসে ফেলে। অগ্নি, যাব কোনো একদিন। এখন তোমাকে আমার প্রয়োজন। একদম বিয়াদবি করবে না। তোমাকে আদর করার জন্য হলেও প্রয়োজন। চলো। ইয়ানা যায় না। এক জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কত বড় নির্লজ্জ এই লোক! বলছে এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে অন্য আরেকদিন যাবে, যাবে না সে। ভুলে যায়নি এতদিনের অবহেলা। ইয়ানা শক্তভাবে বলে, ওই ঝর্ণাকে গিয়ে যত খুশি চুমু খান, শরীরে ধরে নিকনিক করেন। আমার থেকে দূরে সরুন। অগ্নি, বিয়ে তো আমি তোমাকে করেছি। অন্য কারোর কাছে যাব কেন? ইয়ানা পুরুষের ঘরোয়া বউ, শিক্ষিত বউ, সুশীল বউ, শালীন বউয়ের থেকে বেশি পছন্দ রাস্তার মেয়ে আর পরের বউ। ইয়ানার কথায় অগ্নি ধমক দিয়ে তিরিক্ষি মেজাজে বলে, থাটিয়ে থাপ্পড় দিব বিয়াদ। উফফ, এত ঘাড় তারা কেন তুমি? সব কিছুর মধ্যে 2 লাইন আগে বুঝে যাও। আমি কিন্তু ধৈর্যহারা হচ্ছি ইয়ানা। ইয়ানার ঠোঁট ভেঙে কান্না আসছে। কথায় আছে, যার প্রতি অভিমান জন্মায় তার সামান্য ধমক ও পাহাড় সময় মনে হয়। ইয়ানা ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলে, আবার ধমকাচ্ছেন আমাকে? ভালোবেসে নরম সুরে একবার বলেছেন, ইয়ানা চলো আমার সাথে। নরম সুরে বললে এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? কখন চলে যেতাম গাড়ির কাছে। সবসময় শুধু ধমকান আমাকে। অগ্নি কপাল ভাঁজ করে ইয়ানার দিকে তাকায়। নরম সুরে আবার কিভাবে কথা বলে? এই মেয়ে যে এতদিন এত তারামি করছে, তার হিসেব কে দিবে? আবার বলছে নরম সুরে কথা বলার জন্য। থাপড়িয়ে যে এতক্ষণ গাল লাল করিনি, সেটা নিয়ে শুক্রিয়াও করছে না। বিয়াদ পেকটা। অগ্নি আর ইয়ানার কাহিনী দেখে মীরার পেট পেটে হাসি পাচ্ছে। কিন্তু অগ্নির ভয়ে সে মনমত হাসতেও পারছে না। কোনমতে হাসি আটকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অগ্নি ইয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়। এরপর ঠোঁট চেপে ইয়ানার নত মস্তিষ্ক মুখের দিকে তাকায়। গম্ভীর হেসে আচমকা পাজা কোলে তোলে নেয়। ইয়ানা হতভম্ব হয়ে যায়। মীরার হাসি মুখটা চুপসে যায়।
মুখে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। এরপর অবস্থান বুঝে হেসে উঠে। অগ্নি সামনে এগিয়ে গিয়ে গাড়ির ভিতরে ইয়ানাকে বসিয়ে দেয়। ইয়ানা এখন স্তব্ধ হয়ে আছে। অগ্নি ড্রাইভিং সিটে বসতেই ইয়ানার টনক নড়ে। ইয়ানা দাঁত কিরমিরিয়ে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য ছটফট করে বলে, যাব না আমি কোথাও আপনার মতো বদলোকের সাথে। যে আমাকে অবহেলা করে তার সাথে আমি যেতে চাই না কোথাও। আপনি তো বলেছেন যাতে আমি আমার মুখ না দেখাই। দেখাব না আমি আমার মুখ। ছেড়ে দিন আমাকে, আমি আমার বাড়ি যাব। ইয়ানা এক শ্বাসে কথাগুলো বলে অগ্নির দিকে তাকায়। অগ্নি শান্ত চোখে ইয়ানার দিকে তাকিয়ে আছে। চোখে মনে হচ্ছে অনেক দিনের মাদকতা ভিড় করে আছে। ইয়ানা চুপসে গিয়ে দূরে সরে বসতে চায়। কিন্তু পারে না, আবদ্ধ হয়ে যায় অগ্নির বাহুড্রে। ইয়ানাকে হেঁচকা টানে নিজের উরুর উপর বসিয়ে দেয়। মাথায় রাখা ওড়নাটা অনেক আগেই মাথা থেকে পড়ে গলায় ঝুলে আছে। অগ্নি এক হাতে ইয়ানার গলায় ঝুলে থাকে ওড়না সরিয়ে ব্যাক সিটে ফেলে দেয়। এক মুহূর্ত ও বিলম্ব না করে ইয়ানার গলায় মুখ ডুবিয়ে দেয়। ইয়ানা ভরকে যায়। শরীর বরফের মতো জমে যায়। নিজের অজান্তেই আঁকড়ে ধরে অগ্নির চুলগুলো। ইয়ানা সরাতে চায় কিন্তু পেরে উঠে না। এক পাশে হেলে পড়ে সে। অগ্নি গলা থেকে মুখ তুলে ইয়ানার দিকে নেশালো চোখে তাকায়। ইয়ানার দুই গালে স্পর্শ করে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করে। ইয়ানা মিহি আওয়াজে বলে, অগ্নি চৌধুরী প্লিজ লিভ। অগ্নি প্লিজ ডোন্ট মুভ। জাস্ট ফিল মি সুইট হার্ট। ইয়ানা, পাগলামো করবেন না। গাড়ির মধ্যে আছেন। প্লিজ মুভ। অগ্নি, আই ডোন্ট কেয়ার। জাস্ট ওয়ান্স মোর। আই ক্যানট কন্ট্রোল মাইসেলফ। ইয়ানা, আপনি কিন্তু অভদ্র হয়ে গিয়েছেন। ইয়ানা সরে যেতে চাইলে অগ্নি শক্ত বাঁধনে আটকে হিসিয়ে বলে, অভদ্র হয়েছি আমি তোমার ওই প্রেমে। তাই কাছে আসো না। ইস, কথা বলো না। কোনো কথা বলো না। অগ্নির হিসিয়ে কথা বলা ইয়ানার পুরো সত্তা আতঙ্কিত হয়ে পড়ে। ইয়ানা অগ্নির বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। যে কোনো সময় অঘটন ঘটানোর কাজে লেগে পড়বে এই নির্লজ্জ লোক। চোখ আর ভাব ভঙ্গি ভালো ইঙ্গিত দিচ্ছে না। ইয়ানাকে ছটফট করতে দেখে অগ্নি নিজের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ইয়ানা শান্ত হয়ে পড়ে। অগ্নির স্পর্শ প্রতিবারের মতো নরম, এরপর ধীরে ধীরে এক উন্মাদনার শক্ত থাবায় পরিণত হয়। অগ্নি ইয়ানাকে আগলে নেয়। খুঁজে পায় নিজের শান্তি। এতদিনের ছটফট করা বিষণ্ণ মন ঠান্ডা হয়ে আসে। যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, অথচ তাকে ছাড়া 5 থেকে 6 দিন কাটিয়েছে। অগ্নি ইয়ানাকে শক্তভাবে আঁকড়ে ধরে। রাতে তৈরি হওয়া ক্ষতে দন্তের ঘর্ষণে আরও তাজা হয়ে উঠে। ইয়ানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে অগ্নি ইয়ানাকে ছেড়ে দিয়ে ইয়ানার গালের সাথে নিজের গাল লাগায়। এরপর হিসেহিস করে বলে, পাগলামো করো আর যান। এতদিনের বিষণ্ণ মনকে সতেজ করে তুলেছি তোমার ছোঁয়ায়। চুপচাপ বসে থাকো, না হলে যা করতে চেয়েছিলাম সেটা সম্পূর্ণ করব, তখন কিন্তু আর নিজেকে আটকাব না। অগ্নির কথায় ইয়ানা সিটিয়ে যায়। ভয় আর কিছু বলে না। ঠোঁটে অসম্ভব ব্যথা করছে। ইয়ানা অগ্নির কোল থেকে উঠে যেতে নিলে অগ্নি আটকিয়ে দিয়ে বলে, এখানেই বসে থাকো। তোমার সাথে বিশ্বাস নেই। সুযোগ বুঝে গাড়ি থেকে লাফ দিতে পারো। ইয়ানা, এতটা সাহস আমার নেই। অগ্নি, সেটা আমি প্রতি পদে পদে টের পাচ্ছি। ইয়ানা আর কিছু বলে না। চুপ হয়ে যায়। গাড়ি শা করে চলতে থাকে। গাড়ি গিয়ে প্রবেশ করে জঙ্গলের কাছে এক জনমানবহীন জায়গায়। এতক্ষণ ঘাপটি মেরে অগ্নির বুকে শুয়েছিল, তাই রাস্তা খেয়াল করেনি কোথায় যাচ্ছে। গাড়ি থামতেই ইয়ানা চোখ মেলে মাথা উঁচু করে কাউচ ভেদ করে বাহিরে তাকায়। সাথে সাথে মুখ হা হয়ে যায়। এইটা তো চৌধুরী ভিলা না। এইটা অগ্নির ডুপ্লেক্স বাড়ি। আগে যখন বাংলাদেশ আসত তখন এখানেই সে থাকত। চৌধুরী ভিলাতে খুব কম যেত। অগ্নি গাড়ি থেকে নামে। এরপর ইয়ানাকে কোলে নিতে গিয়ে ও থেমে যায়। একটা রহস্যময় হাসি দিয়ে বলে, নামো আর নিজের পায়ে হেঁটে হেঁটে আসো। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলে, আপনার কোলে চড়ার ইচ্ছে আমার নেই। এখানে কেন নিয়ে আসছেন আমাকে? অগ্নির সোজাসাপটা উত্তর, তোমাকে সাইজ করার জন্য। ইয়ানা ফুঁসে উঠে বলে, আমাকে মারার জন্য এনেছেন? অগ্নি ঠোঁট কামড়ে হেসে, মনে করতে পারো আমার শাস্তির স্টাইল অন্যরকম। এখন 1 সপ্তাহ বেড রেস্ট থাকতে হয়, আর শাস্তি দিতে গেলে দেখো গেল হসপিটালে ভর্তি হতে হলো।
অগ্নির কথায় ইয়ানা চুপসে গিয়ে বলে, উন্মাদ নেকড়ে। অগ্নি, এতটা ও অধৈর্যশীল কিন্তু আমি না। তাই উন্মাদ নেকড়ের ট্যাগ লাগানো ঠিক হবে না। ইয়ানা, আপনার জায়গা সময় এইসব কখনো মেনেছেন? বেশ করেছি নেকড়ে বলেছি। আপনি তো নেকড়ে ওই। যখন তখন ঝাঁপিয়ে পড়েন। ইয়ানা নেমে যায় গাড়ি থেকে। অগ্নিকে রেখে দরজার সামনে আসে। দরজায় ধাক্কা দিতেই লাল সিগন্যাল জ্বলে উঠে। ফিঙ্গার টাচ লাগবে। ইয়ানা কিছুক্ষণ টিপাটিপি করে অসহায় হয়ে অগ্নির দিকে তাকায়। অগ্নি সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে। প্যান্টের পকেটে হাত রেখে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানার অসহায় মুখটা দেখে অগ্নি এগিয়ে গিয়ে বলে, তেজ দেখিয়ে আমাকে রেখেই চলে আসলে এখন পারছ না কেন? ইয়ানা তাকায় না অগ্নির দিকে। তার এখন কথা বলার মুড নেই। অগ্নি স্ক্যানারে টাচ করতেই কাউচের দরজাটা খুলে যায়। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে সাথে সাথে উপরে চলে যায়। সে এখানে আগেও এসেছে তাই সবকিছু পরিচিত। ইয়ানা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। এখানে কোনো গার্ড, স্টাফ কেউ নেই। ইয়ানা বাহিরে উকি দেয়। চারপাশে ভালোভাবে নজর বুলায়। ঠিক তখন ওই কারোর গম্ভীর আওয়াজ ভেসে আসে। কি পালানোর রাস্তা খুঁজছেন? হঠাৎ অপ্রত্যাশিত বাক্য শোনাতে ইয়ানা ভয়ে কেঁপে উঠে। বুকের মধ্যে থুথু দিয়ে পিছন ফিরে তাকায়। অগ্নি দরজা লাগিয়ে তার দিকে এগিয়ে আসছে। অগ্নির মুখে রহস্যময় হাসি। ইয়ানা ঘাবড়ে যায় অগ্নির ব্যবহারে। শুকিয়ে আসা ঠোঁট ভিজিয়ে বলে, কাছে আসছেন কেন? অগ্নি বাঁকা হাসি দিয়ে বলে, বউ যেহেতু আছে কাছে তো আসব ওই। অগ্নি ইয়ানার একদম কাছাকাছি এসে দাঁড়ায়। ইয়ানা দেয়ালে হেলান দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। অগ্নি ইয়ানার মুখের দিকে তাকায়। ইয়ানা হঠাৎ আঘাত পাওয়ায় আহ করে উঠে। হাতের দিকে তাকিয়ে দেখে হাতে হ্যান্ডকাফ লাগানো। ইয়ানা হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে অগ্নির দিকে তাকায়। কত বড় বদমাশ লোক ভাবা যায়। তাকে হ্যান্ডকাফ লাগিয়ে বেঁধে রাখছে। অগ্নি ইয়ানার থেকে সরে এসে বিছানায় বসে বলে, এইটা তোমার শাস্তি। আমাকে এই কদিন রিজেকশন করার জন্য। ইয়ানা তেড়ে যায় অগ্নির কথায়। সামনে গিয়ে দাঁত পিষে বলে, আপনি আমাকে অবহেলা করেননি? কানাডা যে গিয়েছেন বলে গিয়েছেন একবার। অগ্নি, আমি বলতে চেয়েছিলাম ইয়ানা বাট তুমি শুননি। বলেছিলাম একটা কথা বলবো। কিন্তু তুমি শুননি। বলছিলাম পস্তাবে এরপর। তুমি বলেছিলে না হ। তাহলে এতে আমার কি অন্যায়? যদি তুমি না শুনো তাহলে আমি কি করব? ইয়ানার মনে পড়ে সেদিনকার ঘটনা। অগ্নি বলতে চেয়েছিল বাট সে শুনেনি। ইয়ানা, একটা ফোন তো দিতে পারতেন। আমার চিন্তা হয় প্রচুর আপনাকে নিয়ে। কখন কোনো সময় বিপদের সম্মুখীন হন বুঝা মুশকিল। অগ্নি কপাল ভাঁজ করে ইয়ানার দিকে তাকিয়ে থাকে। ইয়ানা ঠোঁট উল্টে বলে, খুলে দিন। অগ্নি, নো। এইটা তোমার শাস্তি। ইয়ানা, তাহলে আপনার ও তো শাস্তি পাওয়া উচিত। আপনি ও তো আমাকে অবহেলা করেছেন। অগ্নি, আমি হাত বাঁধা অবস্থায় থাকলে তোমাকে আদর করবে কে? ইয়ানা কটমট চোখে অগ্নির দিকে তাকায়। কান্না পাচ্ছে তার। ইয়ানা গিয়ে শুয়ে পড়ে। অগ্নি ইয়ানার পাশে যেতে নিবে এমন সময় ইয়ানা নিস্তেজ সুরে বলে, প্লিজ পাগলামো শুরু করবেন না। প্রচুর দুর্বল লাগছে নিজেকে। অগ্নি ইয়ানার পাশ থেকে চার্জার নিয়ে বলে, কাছে কে আসছে তোমার? মোবাইলে চার্জ কম তাই চার্জার নিয়েছি তোমার পাশ থেকে। ইয়ানা লজ্জায় পড়ে যায়। এইভাবে কট খাবে স্বপ্নে ও ভাবেনি। হঠাৎ একটা কথা মনে পড়াতেই ইয়ানার চোখ চিকচিক করে উঠে। অগ্নির উদ্দেশ্যে বলে, মি চৌধুরী আমাদের বিয়ের কাবিন কত দিয়েছিলেন? অসময়ে ইয়ানার এমন প্রশ্নে অগ্নি কপাল কুঁচকে তাকায়। চোখ ছোট ছোট করে ইয়ানার দিকে তাকিয়ে বলে, কাবিনের টাকার পরিমাণ দিয়ে কি করবে শুনি? ইয়ানা, জানতে ইচ্ছে হচ্ছে। অগ্নি, 1 টাকা। অগ্নির কথা কানে পৌঁছাতেই ইয়ানা এক লাফে বিছানা থেকে উঠে। হাতে এখন ও হ্যান্ডকাফ লাগানো। চোখ বড় বড় হয়ে যায়। আচমকা চিৎকার দিয়ে বলে, কি হো? 1 টাকা? ইয়ানার কাণ্ডে অগ্নি গম্ভীর হয়ে তাকায়। এরপর শান্ত গলায় বলে, হ্যাঁ। এইমাত্র না বললে তোমার শরীর দুর্বল লাগছে। দুর্বল শরীর নিয়ে এত বড় চিৎকার দাও কিভাবে? ইয়ানার চোখে পানি চিকচিক করছে। ইয়ানার এমন অবস্থা দেখে অগ্নি হতভম্ব হয়ে যায়। ইয়ানা হাঁটু ভাঁজ করে বসে বলে,
চিহ অগ্নি চৌধুরী $1 ট্রিলিয়ন মালিক হয়ে $1 কাবিন দিয়ে বিয়ে করতে লজ্জা করল না। এতটা কিপটামি না করলেও পারতেন। অগ্নি অবাক হয়ে বলে। তাই বলে তুমি কান্না করবে? ইয়ানা চোখের পানি মুছে বলে। কান্না তো আমার দুঃখে করছি না। কান্না করছি আপনার কথা ভেবে। বিয়ের সময় কত অভাবে ছিলেন আপনি সেটা ভেবেই আফসোস হচ্ছে। মাত্র $1 কাবিনে আপনাকে বিয়ে করতে হয়েছে। আহারে কত অভাব ছিল। ইয়ানার নাটক দেখে অগ্নি দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলে। চুপ ইডিয়েট! নাটক বন্ধ করো না হলে মায়ের খাবে আমার হাতে। কাবিন হিসেবে $1 জাস্ট তোমার কাছে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল। আমার সব সম্পত্তির সমান ভাগিদার তুমি। কিন্তু কাবিন নামায় লেখা আছে মৃত্যুর আগে পর্যন্ত তোমার আর আমার কখনো বিচ্ছেদ হতে পারবে না। না তুমি কখনো কোনো পুরুষের কাছে যেতে পারবে না। আর না আমি কোনো নারীর কাছে যেতে পারব। অগ্নির কথায় ইয়ানা থমথমে খেয়ে যায়। জীবনের প্রথম সে আজ কাবিনের এমন নিয়ম শুনেছে। ইয়ানা শান্ত হয়ে বসে বলে। ইয়া খোদা আর কত নিয়ম দেখব আমি। উনার সাথে সাথে আমাকেও ভিন্ন গ্রহের প্রাণী বানিয়ে দিচ্ছে। মাত্র $1 কাবিন। ইয়ানাকে $1 নিয়ে আফসোস করতে দেখে অগ্নি হালকা হেসে বলে। আমার যা আছে সব তোমার জান। আমি পুরোটাই যখন তোমার তখন আর কি চাই। ইয়ানা কিছুক্ষণ গম্ভীর থেকে বলে। এইভাবে শার্টের বোতাম খুলে রেখে বাহিরে কেন যান? অগ্নি নিজের দিকে তাকিয়ে বলে। তাহলে কিভাবে যাব? ইয়ানা, কেন লাগিয়ে যেতে পারেন না? মেয়েদেরকে উন্মুক্ত বুক দেখাতে ভালো লাগে। ওই ঝর্ণা কিভাবে তাকিয়েছিল জানেন? অগ্নি ঠোঁট কামড়ে বলে। আর ইউ জেলাস বেবি? ইয়ানা, নো। আপনার মনে আছে একবার আমার দিকে গার্ড তাকিয়েছিল বলে সেই তিলটা তুলে ফেলেছিলেন। এরপর সেখানে নিজের নাম খোদাই করেছেন। এই দেখুন দাগ এখন ও দৃশ্যমান। ইয়ানা উড়োনা সরিয়ে সে জায়গাটা দেখায়। অগ্নি কিছু বলে না। গম্ভীর হেসে হাতে একটা মোটা সূচ নেয়। এরপর ইয়ানার কাছে গিয়ে হ্যান্ডকাফ খুলে দেয়। শার্টের নিচের বোতাম দুটি খুলে ফেলে। ইয়ানা তবদা লেগে আছে। শার্ট কেন খুলছে? আবার কি করবে? অগ্নি ইয়ানার হাতে সূচটা দিয়ে বুকে ইশারা দিয়ে বলে। যেখানে ঝর্ণা তাকিয়েছিল সেখানে নিজের নাম লিখো। অগ্নির কথায় ইয়ানা পিছিয়ে যায়। অবাক হয়ে তাকায় সে। ইয়ানা, এইসবের মুড নেই। ব্যথা পাবেন। অগ্নি ঠোঁট চেপে হেসে বলে। পুরো শরীর ক্ষতিবিক্ষত করলে ও কিছু হবে না। যা বলেছি তাই করো কুইক। ইয়ানা দাঁত পিষে বলে। বললাম তো পারব না। অগ্নি, তোমাকে পারতে হবে ইয়ানা। গড প্রমিস যদি এটা করো তাহলে আজ বাহিরে যাব না। জঙ্গলের সেই টর্চার সেলে 2 জন ব্যক্তিকে বন্দী করে রেখে এসেছি। আমি জাস্ট যাব আর নরকের সাথে মরণ যন্ত্রণা দিব। যদি আমার বুকে তোমার নাম লিখো ট্রাস্ট মি ছেড়ে দিব তাদের। বাহিরে এক পা ও দিব না আজ। মুক্তি পাবে তারা। ইয়ানা ভয়ে আতকে উঠে। 2 জন ব্যক্তির জীবন বাঁচবে। কিন্তু এই কাজটা কিভাবে করব? ইয়ানা কাপা কাপা হাতে সুচটা নেয়। এরপর অগ্নির গলার নিচে চোখ বন্ধ করে ইয়ানা নাম লিখে। অগ্নি গম্ভীর হয়ে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানা চোখ মেলে তাকায়। অগ্নির বুকে রক্ত দেখে মুখে হাত দিয়ে কান্না করে উঠে। অগ্নি টিস্যু পেপার দিয়ে রক্তটা মুছে শব্দ করে হেসে বলে। কান্না করে না জান। একদম পারফেক্ট লাগছে। এই নাম খোদাই করে শুধু নামটাই লিখনি। বরং সারা জীবনের জন্য অগ্নি চৌধুরীর বুকের বন্দিনী হয়েছ। চাইলে ও আর পালাতে পারবে না। কারণ শরীরে শিলমোহর লাগিয়ে দিয়েছ। ইয়ানা নাক টেনে বলে। ব্যথা পেয়েছেন বেশি? অগ্নি জড়িয়ে বুকের সাথে মিশিয়ে বলে। ব্যথা নয়, শান্তি লাগছে। ইয়ানা ফুপিয়ে উঠে। অগ্নি, কান্না করলে কিন্তু আমি নিজের প্রমিস রাখব না। ইয়ানা চুপ হয়ে যায়। অগ্নির বুকের সাথে ল্যাপটে যায়। কিন্তু অগ্নি বেশিক্ষণ আগলে রাখে না। হাতে থাকা হ্যান্ডকাফ আবার লাগিয়ে দিয়ে বলে। শাস্তি পূরণ না হওয়া পর্যন্ত লাগানো থাকবে। ইয়ানা শক্ত চোখ তাকাতে চায় অগ্নির দিকে কিন্তু তাকায় না। কোনো শব্দ ও ব্যয় করে না। অগ্নি রুম থেকে বের হয়ে কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে এসে বলে। দ্রুত খেয়ে নাও। বসো, আমি খাইয়ে দিচ্ছি। ইয়ানা মুখ সরিয়ে বলে। খাব না। অগ্নি ঠান্ডা গলায় বলে। সত্যি খাবে না? ইয়ানার কাটকাট জবাব। না হোক। অগ্নি, ভেবে দেখো। সত্যি খাবে না? ইয়ানা, না হ।
অগ্নি খাবারের প্লেট নিয়ে বলে, ওকে এজ ইউর ইউস। আমাকে আর কষ্ট করে খাওয়াতে হবে না। বেঁচে গেলাম আমি। ইয়ানা অবাক হয়ে তাকায় অগ্নির দিকে। এই লোক আজ এত ভালো ব্যবহার করছে কিভাবে? অন্য সময় হলে তো চেপে ধরে খাওয়াত। আজ একবার না বলাতেই মেনে নিয়েছে। গিরগিটি একটা। অগ্নি ইয়ানার ভেংচি কেটে দাঁত কিরমিরিয়ে বলে, আপনার কষ্ট হবে ভেবেই আমি খাচ্ছি না। বুঝতে পারছেন কতটা ভাবি আপনাকে নিয়ে? অগ্নি ইয়ানার থাকা মুখের দিকে এক পলক তাকিয়ে হালকা হেসে যেতে যেতে বলে, আমি ধন্য হয়েছি ওগো ধন্য। শুধু তোমারই প্রেমের ওই জন্য। তোমার ওই পর্শে জানি ওগো সোনাবু। জীবন হল যে অনন্য। ইয়ানাকে রুমে রেখেই বেরিয়ে যায়। ইয়ানা এখনও তবদা লেগে তাকিয়ে আছে। এত ভালো হলো কিভাবে এই নেকড়ে সাইকো? অগ্নি রুম থেকে বেরিয়ে চাপা হাসে। আজ ইচ্ছে করে জোর করেনি। সে ও দেখবে কতক্ষণ জেদ ধরে থাকতে পারে। ইয়ানাকে অভুক্ত রেখে সে নিজেও কিছু খায়নি। ড্রয়িং রুমে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। রুমে গেলে এই মেয়েকে সামনে রেখে জীবনে ও কাজে মনোযোগী হাতে পারবে না। অবাধ্য মন শুধু সেদিকে পড়ে থাকবে। মীরা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে অনেকক্ষণ যাবত বসে আছে। এতক্ষণ আহিয়ার সাথে আড্ডা দিয়েছে। নিজেকে একা একা লাগছে। অরিদের রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দেয়ালে 4টা বড় সাইজের ছবি ঝুলানো। মীরা ছবিগুলোর দিকে তাকিয়ে সামান্য মুচকি হাসে। এই লোকটা যে প্রতিনিয়ত মেয়েদের মতো ঝগড়া করে সেটা কে বলবে? ডান পাশে কর্নারে একটা সেলফ রাখা। সেখানে অনেকগুলো ট্রফি গুছিয়ে রাখা, যা আজ পর্যন্ত অরিদ খেলা থেকে শুরু করে পড়াশোনাতে অর্জন করেছে। মেধা, সৌন্দর্য আর ক্ষমতার জন্য অরিদকে ভার্সিটির সবাই চিনে। মীরা আরও অনেক কিছু দেখে রুম থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্যে সুমুর রুমে যাওয়া। রায়ান বাড়িতে নেই সেটা মীরা জানে। মীরা সুমুর রুমের সামনে গিয়ে সুমু বসে আছে। মীরা নক করে ভিতরে ঢুকে ভিতরে প্রবেশ করে। সুমুর পাশে বসে উৎসুক হয়ে বলে, আজ ইয়ানার সাথে আড্ডা দেওয়ার পর ভাইয়ার সাথে দেখা হয়েছিল। সুমু অবাক হয়ে বলে, এরপর? তাদের মান, অভিমান, দূরত্ব কমেছে তো? মীরা, সেটা তো বলতে পারব না। বাট ভাইয়া ইয়ানাকে জোর করে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে কোথাও নিয়ে গিয়েছে। সুমু, কি হ? কোথায় নিয়ে যাবে? মীরা, সেটা তো জানি না, বাট যাবে হয়তো কোথাও। আহিয়ার থেকে শুনেছি ভাইয়ার এক ডুপ্লেক্স বাড়ি আছে। সেখানে ভাইয়া আগে আসলে সেখানে থাকত। মনে হয় সেখানেই নিয়ে গিয়েছে। সুমু দুষ্টু হাসি দিয়ে বলে, ঈশ্বরে মীরা, যদি ওদের রোমান্স দেখতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। নিশ্চয় এখন লাগা লাগা প্রেম করবে। মীরা অবাক হয়ে বলে, লাগা লাগা প্রেম কি? সুমু ঠোঁট উল্টে বলে, সেটা আমিও জানি না, বাট শুনেছি লোকের মুখে, তাই আমিও বললাম। রোমান্স দেখতে খুব ইচ্ছে করছে রে মীরা। তাও আবার ইয়ানা আর ভাইয়ার। মীরা হাসি দিয়ে বলে, তোমার তো জামাই আছে সুমু। তার সাথে করে সব পূরণ করে নাও। সুমু, আরে ধুর, নিজে করা আর তাদেরটা দেখা সমান নাকি? আচ্ছা, তোমার আর অরিদ ভাইয়ার মধ্যে কিছু হয়নি? মীরা কেসে উঠে। মাথা নাড়িয়ে না বলে। এরপর নাক ছিটকিয়ে বলে, এই ঝগড়ুটের কাছে কে যাবে? বুদ্ধিহীন লেজকাটা বাদর একটা। আমি তো ইহজনমেরও যাব না। সুমু উচ্চস্বরে হেসে বলে, কিছুদিন মানিয়ে নাও মীরা। মনে হয় না অরিদ ভাইয়া খারাপ ছেলে। আমি যতদিন দেখেছি খারাপ কিছু চোখে পড়েনি। ভাইয়া একটু মানসিকভাবে ডিস্টার্ব। নিজেদের নিজেরা সময় দাও। দেখবে একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে। মীরা হেসে বলে, আর 5টা দাম্পত্য জীবন আমাদের নয় সুমু। আমাদের সম্পর্ক কখনো ঠিক হবে না। উনার আর আমার রাস্তা আলাদা। ওই দিন বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট সুমু। আর সেটা উনি অ্যাক্সিডেন্ট হিসেবে ওই সারা জীবন মেনে নিবে। আমি আর কয়েক মাসের মধ্যে কানাডা ব্যাক করছি। একদম চিরদিনের জন্য উনাকে মুক্তি দিয়ে যাব। মীরার চোখে পানি চিকচিক করছে। বিয়েটা যেভাবে হোক, সে যত ঘৃণা করুক অরিদকে, কিন্তু কোথাও যেন একটা মায়া কাজ করছে। আচ্ছা, এটা কি শুধু কবুলের শক্তি? আমি কি ধীরে ধীরে অসভ্য ব্যক্তিটার মায়ায় জড়িয়ে যাচ্ছি? মীরাকে ইমোশনাল হতে দেখে সুমু আওড়ায়, সম্পর্ককে একটা সুযোগ দাও মীরা। বিয়ে একবার ওই হয়। যেভাবেই হোক বিয়ে, কিন্তু পরিশেষে তোমরা স্বামী স্ত্রী। এইভাবে কিভাবে আলাদা হতে পারো? এইটা একদম ঠিক হবে না মীরা। সুমুর কথায় মীরা মেকি হেসে কথা ঘুরিয়ে দুষ্টু হেসে বলে,
তোমার তো বাসর হয়ে গিয়েছে তাই না? সুমু লজ্জায় দৃষ্টি নামিয়ে দেয়। কেঁপে উঠে পুরো কায়া। মিহি আওয়াজে বলে, এইসব নাউজুবিল্লাহ কর্ম শুনলেই সুরসুরি উঠে শরীরে। প্র্যাকটিক্যাল করা তো বিলাসিতা মীরা। সুমু ভোতা মুখে দেখে মীরা ফিক করে উচ্চস্বরে হেসে উঠে। সে কিছু বলতে যাবে তার আগেই দরজায় কেউ নক করে উঠে। মীরা আর সুমু সেই ব্যক্তিটার দিকে তাকায়। মীরা রায়নকে দেখে উঠে গিয়ে সুমুর দিকে তাকিয়ে হাসি দিয়ে নিম্ন আওয়াজে বলে, শখ পূরণ করো সুইটহার্ট। সুরসুরি উঠলেও কিছু করার নেই। বেস্ট অফ লাক। মীরা চোখ টিপ মেরে চলে যায়। সুমু এইদিকে ভাবছে তাদের এইসব লাগাম ছাড়া কথা রায়ান শুনে ফেলেনি তো। সুমুর ভাবনার মধ্যে রায়ান রুমে ঢুকে তার সামনে দাঁড়িয়ে বলে, অন্যেরটা না দেখে নিজেকে দিয়ে ট্রাই করতে পারো। তোমার সুরসুরি এত বেশি জানা ছিল না একদম। রায়ানের কথায় সুমুর গাল রক্তিম হয়ে উঠে। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় তার শরীর। কি লজ্জাজনক পরিস্থিতি, সব শুনে ফেলেছে। সুমু নিচু আওয়াজে বলে, আজ তাড়াতাড়ি ফিরে এলেন যে? রায়ান গম্ভীর হয়ে বলে, কয়েকদিনের ভিতরে কানাডা ব্যাক করছি, তুমি কি প্রস্তুত? সুমু চমকে উঠে। রায়ানের দিকে চোখ তোলে তাকায়। কয়েকদিনের মধ্যে কানাডা চলে যাচ্ছে মানে? নিজের দেশ, প্রিয় মানুষগুলোকে রেখে কিভাবে যাবে সে? ভাবতেই যেন ভিতরটা কেঁপে উঠে। সুমু ভাঙ্গা গলায় বলে, কি? কবে যাব? সুমু রায়ানের মনের অবস্থা বুঝতে পেরে তপ্ত শ্বাস ফেলে। সুমুর দুই গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কান্না করো না প্লিজ। আমি সহ্য করতে পারি না সেই চোখের পানি। তুমি যখন ইচ্ছে হবে আমাকে বলবে, আমি নিয়ে আসবে। বছরে একবার হলেও দেশে আসব। প্রমিস। সুমু কান্না মিশ্রিত চোখে তাকায় রায়ানের দিকে। সুমু চোখের পানি মুছে বলে, সত্যি বলছেন? রায়ান মুচকি হাসি দিয়ে বলে, একদম। সুমু হালকা হাসে। রায়ান শরীরের ব্লেজারটা খুলে বলে, আমরা একা যাচ্ছি না। অগ্নি, ইয়ানা, ইউবি সবাই চলে যাবে। মূলত অগ্নি আমাদের রাতে জানিয়েছে কানাডায় ব্যাক করার কথা। ইয়ানা এখন ও জানে না। আমার কাজ, ইউবির কাজ সব জমে আছে। তবে অরিদ ও যেতে পারে। ওর পড়াশোনা কমপ্লিট করার জন্য যাবে। এখন অরিদ গেলে নিশ্চয় মীরা বসে থাকবে না। আর তাছাড়া মীরা তো বাংলাদেশে কয়েক মাসের জন্য এসেছিল। সুমু মনোযোগ সহকারে রায়ানের কথা শুনে। এইটা শুনে তৃপ্তি লাগছে, যাক সবাই তো যাচ্ছে। নিজেকে আর একা ফিল হবে না। আর তাছাড়া বছরে তো একবার আসবেই। মায়ের কথা মনে হতেই সুমুর মনটা বিষিয়ে উঠে। কিভাবে থাকবে সে মাকে ছাড়া? রাতের ঘন অন্ধকারে চৌধুরী ভিলাটা ল্যাম্পোস্টের আলোতে আলোকিত হয়ে আছে। অরিদ ক্লান্ত হয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে লিভিং রুমে কাউকে না দেখে সামান্য কপাল কুঁচকে আসে। লিভিং রুম থেকে সোজা কিচেন রুমে গিয়ে ফ্রিজ খুলতেই আহিয়া চেঁচিয়ে উঠে বলে, এই ভাইয়া একদম আমার আইসক্রিমে হাত দিবে না বলে দিলাম। অরিদ কপাল কুঁচকে আহিয়ার দিকে তাকায়। সে মূলত আইসক্রিম ওই নিতে এসেছে। আর বক্সে এখনও হাত লেগে আছে। আহিয়ার কথায় হেসে আইসক্রিমের বক্সটা নিয়ে শব্দ করে ফ্রিজ লাগিয়ে দেয়। এরপর আহিয়াকে দেখিয়ে দেখিয়ে ধপাস করে গিয়ে ডিভানে বসে পড়ে। আহিয়া চোখ বড় বড় করে নাক ফুলিয়ে তাকিয়ে আছে। আহিয়া কাছে এসে বলে, তুমি আমার আইসক্রিম কেন আনলে? তোমার ভাগেরটা খেয়ে এখন আমারটা কেন এনেছ? আমি কিন্তু বড় আম্মুর কাছে বিচার দিব ভাইয়া। অরিদ ঠোঁট বাঁকিয়ে বলে, ছিচকাদুনি, এইটা ছাড়া আর কি পারিস? যাহহ বিচার দে গিয়ে। ততক্ষণে আইসক্রিম আমার পেটে চলে যাবে। তরটা যে খেয়েছি তার প্রমাণ থাকবে না কোনো। আউট। আহিয়া অরিদের কথায় ভাবুক হয়ে যায়। ঠিক সে চলে গেলে তো খেয়ে ফেলবে ততক্ষণে। আহিয়া না গিয়ে অরিদের কাছ থেকে আইসক্রিমের বক্স ছিনিয়ে নিতে যায়, কিন্তু পারে না। মীরা নিচে কিছু কাজের জন্য আসে। অরিদ আর আহিয়াকে যুদ্ধ করতে দেখে অবাক হয়ে বলে, আপনি সামান্য আইসক্রিম নিয়ে এইভাবে ওর সাথে পলাশির যুদ্ধ শুরু করে দিয়েছে। ও ছোট মানুষ, ওরটা কেন নিয়েছেন? মীরার হঠাৎ আসাতে অরিদ কিছুটা থমথমে খায়। তবে কিছুটা গম্ভীর হয়ে বলে, আমাদের ভাই বোনের মধ্যে তোমার না ঢুকলেও চলবে। আহিয়া, কেন ডুববে না? অবশ্যই ডুববে। মীরা আপু তোমার বউ আর আমার ছোট বৌমণি। সম্পূর্ণ রাইট আছে আপুর। আহিয়ার কথায় অরিদ মেজাজ দেখিয়ে বলে, বউ বলে চাপিয়ে দিলে থাপ্পড় খাবি আহি আমার হাতে। যাহহ দিতে চেয়েছিলাম আইসক্রিম, এখন সেটাও দিবে না।
অরিত এক লাফে উঠে আহিয়া কিছু বলার আগেই চলে যায়। নিজের আইসক্রিম নিয়ে যেতে দেখে আহিয়া উচ্চস্বরে বলে, তোমার পেটে সইবে না ভাইয়া, অভিশাপ দিলাম। অন্যের হক মেরে খাচ্ছ। অরিত তার আগেই চলে যায়। মীরা, মন খারাপ করো না, আমি কাল কিনে দিব। আহিয়ার মুখে হাসি ফুটে উঠে। মীরাকে জড়িয়ে হাসি মুখে বলে, থ্যাংক ইউ ছোট বৌমনি। মীরা মুচকি হাসে। রাতের নিস্তব্ধতায় ছোট ডুপ্লেক্স বাড়িটা জাদুময় হয়ে ওঠে। ইয়ানা ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু পেটের ক্ষুধার জন্য ঘুম আসছে না। সে জানে অগ্নি ড্রয়িং রুমে বসে আছে। একবার যেহেতু ওয়াদা করেছে আজ বাহিরে যাবে না, তার মানে যাবে না, এতটুকু বিশ্বাস তার আছে। ইয়ানার রুমের ভিতরে পায়চারি করছে। হাতে এখন ও হ্যান্ডকাফ লাগানো। একবার না হয় সে মানা করে দিয়েছে, তাই বলে কি পুনরায় খাওয়ার কথা বলা যায় না? জোর করলে কি উনার শক্তি কমে যেত? সবকিছুতেই তো জোর করে আজ শক্তি দেখালে কি এমন হতো? আমি না বললাম আর উনিও মেনে নিলেন। একদম শান্তভাবে সরে গিয়েছেন। আর বললেন ও না খাওয়ার কথা। ভাবা যায় মাঝে মাঝে কিভাবে গিরগিটির মতো রং পাল্টায়। ইয়ানা আর সহ্য করতে পারছে না ক্ষধার যন্ত্রণা। সেই সকালে খেয়ে বের হয়েছিল, এখন ও পর্যন্ত অভুক্ত। ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। ইয়ানা নিজের ইগোকে একপাশে রেখে অনেক কষ্টে দরজা খুলে রুমে থেকে বের হয়ে আসে চুপি চুপি। সিঁড়ির কাছে আসতেই কপাল কুঁচকে ফেলে। পুরো ড্রয়িং রুম জুড়ে অন্ধকার আর পিনপিন নীরবতা। শুধু একটা জায়গায় কিছু আলো দৃশ্যমান। মনে হচ্ছে কোনো মুভির সিন চলছে, তবে দূর থেকে বেশি বোঝা যায় না। ইয়ানা আরেকটু সামনে গেলেই বুঝতে পারে জায়গাটা ডিভানের উপর। আর সেখানে অগ্নি চৌধুরী বসে আছে। ইয়ানা পা টিপে টিপে সামনে যায়, যাতে কোনো শব্দ না হয়, একদম নিঃশব্দে। ডিভানের কাছে গিয়ে অগ্নির পিছনে দাঁড়ায়। অগ্নি কপাল কুঁচকে ল্যাপটপে তাকিয়ে আছে। ইয়ানা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যেই কিছু বলতে যাবে তার আগেই তার চোখ আটকে যায় এক ঘনিষ্ঠ দৃশ্য। মুহূর্তের মধ্যেই ইয়ানা চেঁচিয়ে উঠে, নাউজুবিল্লাহ, আস্তাগিফিরুল্লাহ, তাওবা তবা। অগ্নি চৌধুরী, আপনি মাই ফল্ট মুভি দেখছেন? ইয়া খোদা, ছিহহ ছিহহ, কেমন বাজে দৃশ্য। চলবে। অনুভবে তুমি সিজান 2। লেখনীতে লিজামনি। পর্ব 46। ইয়ানার এমন হঠাৎ চেঁচিয়ে উঠাতে অগ্নি ল্যাপটপ বন্ধ না করেই সেদিকে তাকায়। ইয়ানার হাতে হ্যান্ডকাফ লাগানো, তাই যতটুকু সম্ভব মুখ ঢেকে রেখেছে। অগ্নি কপালের ভাঁজ আরও প্রখর করে সেদিকে তাকায়। ইয়ানার থেকে এক পলক 10টি সরিয়ে ল্যাপটপের দিকে তাকাতেই কপালের ভাঁজ সমান হয়ে আসে। একবার ইয়ানার দিকে তাকায়, আরেকবার মুভির সিনের দিকে। সে তো মুভির নামটা ও জানে না। এইটা অনেক আগে ইউভি আর রায়ান দিয়েছিল দেখার জন্য। কিন্তু সে তো কখনো মুভি এইসব দেখে না। জীবনে কখনো দেখেছে কি না সন্দেহ। আজ হঠাৎ সামনে আসলো, তাই চালু করল। যেহেতু আগে থেকে সংরক্ষিত রেখে দেওয়া, তাই ফাইল চেক করতেই সামনে আসে। মনের অজান্তেই সে চালু করে। প্রথমে ভালো লাগেনি, তাই একদম শেষ প্রান্তে দিয়েছে। কিন্তু শেষে যে এমন দৃশ্য থাকবে সে তার জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ ইয়ানা এইভাবে চেঁচিয়ে উঠবে সে স্বপ্নে ও ভাবেনি। মুভির সিন এখন ও নিজের মতো করে চলছে। ইয়ানা আর চোখে সেদিকে একবার তাকিয়ে মুহূর্তেই নিজের চোখ সরিয়ে নিয়ে বলে, ছিহহ বন্ধ করুন এইসব। নাউজুবিল্লাহ। অগ্নি ইয়ানার থেকে চোখ সরিয়ে ল্যাপটপের দিকে পুনরায় তাকায়। মনিটরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে ল্যাপটপ বন্ধ করে দেয়। ইয়ানা হাতে হ্যান্ডকাফ লাগানো। তবুও যতটুকু চোখ ঢেকে রাখা যায় ততটুকু ঢেকে রাখে। পুরো ড্রয়িং রুম জুড়ে অন্ধকার। ডিম লাইটের আলোতে নীল হয়ে আছে। অগ্নি কাউচের উপর বসে ইয়ানার দিকে তাকিয়ে বলে, এইভাবেই কি হাত দিয়ে ঢেকে রাখবে সারা রাত? এখানে এসেছ কেন? ইয়ানা হাত সরিয়ে নেয়। অগ্নির দিকে তাকায়। অগ্নি তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। এমন এক অপ্রত্যাশিত মুহূর্তের সাক্ষী হবে সে কল্পনাও করেনি। ইয়ানা হাঁসফাঁস করে বলে, মাই ফল্ট মুভি কেন দেখছিলেন? অগ্নি ইয়ানার হাতের হ্যান্ডকাফ খুলে দিয়ে সোজাসাপটা উত্তর, রোমান্স শিখতে। ইয়ানা নাক ছিটকে অবাক হয়ে বলে, আর কি শিখবেন? আপনার আবার শিখতে হয় নাকি? আপনার থেকে সেই মুভির নায়ক একটু শান্ত আছে। প্লিজ, আর শিখার প্রয়োজন নেই। মাফ চাই আমি আপনার কাছে। এইসব আপনার কাছে জাস্ট বা হাতের কাজ। এইটা রোমান্স নয় বেহায়াপনা। স্টেপ সিস্টার আর স্টেপ ব্রাদার বিয়ের আগেই ইটিশ পিটিশ শুরু করে।
অগ্নি ইয়ানার মুখের রিয়েকশন দেখে কপাল কুঁচকে বলে, তুমি কিভাবে এত কিছু জানলে? না দেখলে তো জানার কথা না। ইয়ানা ঠোঁট বিজিয়ে মিহি সুরে বলে, দেখিনি, অন্যের মুখ থেকে শুনেছি। এইসব মুভি আমি দেখি না। অগ্নি বুকে 2 হাত ভাঁজ করে ভ্রু নাচিয়ে বলে, সামান্য অন্যের মুখে শুনেই এত বর্ণনা দিয়ে দিলে? ইয়ানা কিছুটা থামথমে খেয়ে বলে, না মানে একবার সুমু, আমি আর আরু একসাথে রাত জেগেছিলাম আমাদের ছাদে। তখন মজা করে আরু দিয়েছিল এই মুভি, বাট আমরা কেউ জানতাম না একটা বাজে। আমি সরে যাই, এরপর ওরা ও অফ করে দেয়। আর কেউ দেখেনি। অগ্নি, গুড। তাদের কাছে এইসব নরমাল। তারা বিয়ে করে না। কারণ ডিভোর্স হলে স্বামীর অর্ধেক সম্পত্তি স্ত্রীকে লিখে দিতে হয়। আর সেই ভয়ে কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ে করতে চায় না। বিয়ে করে তুমি যা করেছ, বিয়ে না করে তারা তাই করেছে, বরং তার চেয়ে বেশি। ইয়ানা থমথমে মুখে বলে, আমাকে টানছেন কেন এইসবের মধ্যে? আপনি কিভাবে জানেন এত কিছু? ইয়ানার বোকা প্রশ্নে অগ্নি বাঁকা হেসে বলে, তোমাকে টানব না বলছ? আমি অনেক কষ্টে নিজেকে নিরাপদ রেখেছি, না হলে কবে আমার ভার্জিনিটি কেড়ে নিতে। যেই সাংঘাতিক মেয়ে তুমি! তোমার দিকে একবার তাকালেই আমি ঘায়েল হয়ে যায়। অগ্নির এমন কথায় ইয়ানা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। বলে, কি এইসব, এই লোক? ইয়ানা অগ্নির কাছে এগিয়ে এসে কপাট রাগ দেখিয়ে বলে, হে আল্লাহ, যেসব লোকেরা বিয়ের পর ও বলে সে ভার্জিন, তার থেকে সারা জীবনের জন্য বাসর করার অধিকার ছিনিয়ে নাও। ইয়ানা কথা অগ্নির কানে পৌঁছাতেই অগ্নি চট করে ইয়ানার দিকে তাকায়। ইয়ানাকে আর কিছু বলতে না দিয়ে ইয়ানার কোমরে ধরে হেঁচকা টানে বসিয়ে দেয়। এরপর ইয়ানার মুখ চেপে ধরে বলে, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়ে কী সব বলছ? ইয়ানা অগ্নির হাত মুখে থেকে জোর করে ছাড়িয়ে বলে, কেন হালাল দোয়া করেছি? আপনি তো ভার্জিন, তাই সারা জীবন যাতে ভার্জিন থাকতে পারেন সেই দোয়া করে দিয়েছি। অগ্নি ইয়ানার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলে, মায়ের খাবে তুমি আমার হাতে ইয়ানা, যদি আর একবার এইসব কথা মুখে আনো। এখন শান্ত হয়ে কোলে নিয়ে বসে আছি, পরের বার একদম ছাদ থেকে নিচে ফেলে দিব বিয়াদব। ইয়ানা অগ্নির চোখের দিকে তাকিয়ে বলে, রেগে যাচ্ছেন কেন? আপনি নিজেই তো বললেন আমি জাস্ট দোয়া করে দিলাম। অগ্নি ইয়ানার কথায় গম্ভীর হাসে। ইয়ানার গাল ঘাড়ে চুমু খেয়ে মোহিত আওয়াজে বলে, আমার মৃত্যু কামনা করো, আমার ধ্বংস, আমার হাহাকার সব চেয়ে নাও, কিন্তু আমার কাছ থেকে দূরে থাকার কামনা কখনো করো না। মরে গেলে শান্তি পাব, কিন্তু বেঁচে থেকে তোমার থেকে দূরে থাকতে পারব না। ইউ আর মাই পার্সোনাল প্রপার্টি। আমার জীবন আর আমার বেঁচে থাকার একমাত্র কারণ। ইয়ানার চোখে পানি টলমল করে, কিন্তু সে কাঁদে না। ভাঙ্গা গলায় আওড়ায়, আপনার কিছু হলে আমি বাঁচব কিভাবে? অগ্নি হালকা হেসে বলে, মৃত্যুটা যাতে আমার তোমার সামনে হয় বু। নিঃশ্বাসটা যাতে ত্যাগ করি তোমার এই মায়াবী চোখের দিকে তাকিয়ে। মাথাটা যাতে রাখতে পারি তোমার এই বুকে। আমার নিঃশ্বাস ত্যাগ করার আগে তোমার নিঃশ্বাস ত্যাগ করার দৃশ্য দেখার ক্ষমতা আমার নেই জান। ইয়ানা আকস্মিক অগ্নির মুখে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠে। ধৈর্যের বাঁধ ভেঙে অগ্নির প্রশস্ত বুকে মাথা রাখা। অগ্নির শার্ট 2 হাত দিয়ে চেপে ধরে বলে, কেন বলছেন এইসব? কেন ভেঙে দিচ্ছেন আমার মন? সহ্য করতে পারি না আমি এইসব, আপনি জানেন না? জানার পরও কেন বলছেন? যে প্রফেশনে মৃত্যুর ঝুঁকি থাকে সবসময় সেসব কাজ কেন করেন? অগ্নি ইয়ানার মুখ বুক থেকে তুলে চোখে পানি মুছে দিয়ে বলে, মানুষ মরণশীল। কেউ আগে মরবে অথবা কেউ পরে। মরতে আমাদের হবেই। যদি কখনো প্রফেশনের কারণে জীবন ত্যাগ করি তাহলে সেটা নাম মাত্র। কিন্তু আসল কাহিনী আমার দুনিয়ার জীবন ফুরিয়ে এসেছে, তাই আমি এইভাবে মরেছি। ইয়ানা অগ্নির বুকে কামড় দিয়ে বলে, চুপ করুন, না হলে আমি আপনাকে এই মুহূর্তে মেরে ফেলব। ইয়ানা আকস্মিক কামড় দেওয়াতে অগ্নি সামান্য আহ করে উঠে। ইয়ানার দিকে তাকিয়ে বলে, কামড়াকামড়ি কেন শুরু করলে? ইয়ানা, বেশ করেছি। আবার এইসব কথা বললে পুরো শরীরে দাগ করে ফেলব। অগ্নি নিচের ঠোঁট কামড়ে হেসে বলে, ভেবে বলছো তো? তুমি শুরু করলে, কিন্তু আমি বসে থাকব না। তুমি আমাকে দিবে আর আমি তোমাকে। আর আমাকে তো ভালোভাবেই চিনো আমি কেমন। সারারাত ছাড় পাবে না। তো রেডি মিসেস অগ্নি চৌধুরী? অগ্নির কথা শেষ হতেই ইয়ানা লাফ মেরে কোল থেকে উঠে যায়। হঠাৎ এইভাবে উঠে আসাতে ইয়ানা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়, কিন্তু পরমুহূর্তে নিজেকে সামলে অগ্নির উদ্দেশ্যে বলে, উন্মাদ নেকড়ে।
দূরে থাকবেন আমার কাছে থেকে। এরপর ইয়ানা নিজের ঠোঁট দেখিয়ে বলে, দেখুন কি করেছেন অবস্থা। আমার গলাতে মনে হচ্ছে মৌমাছি কামড়েছে। কথা বললেই ঠোঁটে ব্যথা করে উঠে। অগ্নি মনোযোগ দিয়ে ইয়ানার ঠোঁটের দিকে তাকায়। আবছা আলোতে স্পষ্ট দেখা না গেলেও কিছুটা আন্দাজ করার মতো। ইয়ানার এমন নাজেহাল অবস্থা দেখে অগ্নি গম্ভীর শ্বাস ফেলে। অগ্নিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইয়ানা পুনরায় বলে, শুধুমাত্র আমার এই নিহত শরীর আহত ঠোঁটের কারণে চৌধুরী ভিলাতে যাওয়ার জন্য জোর করিনি। না হলে আপনার মনে হয় আপনি নিয়ে এসেছেন, অথচ আমি এত শান্তভাবে কিভাবে থেকে গেলাম। একবার ও বললাম না যাওয়ার কথা। গেলেই বাদর বাহিনী আছে বর্তমানে চৌধুরী ভিলাতে। ইজ্জত থাকবে আমার। সব আকাশে উড়িয়ে দিবে। অগ্নি ইয়ানার কথার উত্তরে বলে, এতে গর্ব না করে নাক ছিটকাচ্ছ কেন? আমি সবাই নয় ইয়ানা। আর না তুমি সবার মতো। আমি তোমাকে যেভাবে গড়েছি তুমি ঠিক সেরকম। আমার তীব্রতা সবার মতো নয়, সেটা তুমি প্রথম আমার কাছে এসেই বুঝে নিয়েছ। ইয়ানা থেমে যায়। নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। কিছুক্ষণ এইভাবে নীরবতা থাকে। ইয়ানা ডিভানে গিয়ে বসে মুচকি হাসি দিয়ে বলে, আপনি আমার প্রতি এত পজেসিভ কেন জানতে পারি? অগ্নির গম্ভীর উত্তর, বিকজ ইউ আর মাই প্রপার্টি। আমার বউ। আমার জীবনের শেষ আলো। ইয়ানা তাকায় অগ্নির দিকে। দুজনের চোখাচোখি হয়। ইয়ানা মুখে হাসি ফুটিয়ে রেখেই বলে, শুধুই কি তাই? আপনার বসে কারণেই এত উন্মাদ আপনি? অগ্নি, নারীকে পুরুষের মাথার হাত থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের উপরে রাজত্ব করবে। পায়ের হাত থেকেও বানানো হয়নি যেন পুরুষ তাকে অবজ্ঞা করবে। বরং তাকে পুরুষের পাঁজরের হাত দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখে। তোমাকে হৃদয়ের ভিতরে স্থান দেওয়াটা কি উচিত নয়? ইয়ানা মুচকি হাসে। এইভাবে কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর ইয়ানার হঠাৎ মনে হয় ওর তো খিদে পেয়েছিল তাই এসেছে। ইয়ানা ঠোঁটে ঠোঁট চেপে অগ্নির দিকে তাকায়। কিন্তু অগ্নির দৃষ্টি ল্যাপটপে। কি? সে ল্যাপটপ নিয়ে উপরে যেতে নেয়। অগ্নিকে যেতে ইয়ানা তবদা লেগে যায়। ও যে এখনও খায়নি সেই খবর রেখেছে এই লোক। কেমন সাংঘাতিক মানুষ উনি! একটু ও মায়া দয়া নেই। ইয়ানা অপারক হয়ে পিছন থেকে ডেকে বলে, প্রচণ্ড খিদে পেয়েছে। খাব কি আমি? ইয়ানার কথায় অগ্নি দাঁড়িয়ে যায়। সে এই কথাটার অপেক্ষা ওই এতক্ষণ করছিল। ইচ্ছে করেই সে আজ কোনো প্রকার বাধ্য করেনি। গম্ভীর হয়ে পিছনে ফিরে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা ঠোঁট উল্টে তাকিয়ে আছে। অগ্নি সামনে এসে বলে, তুমি না বললে আজ কিছু খাবে না। ইয়ানা নিজের অজান্তেই বলে উঠে, এখন প্রচুর খিদে পেয়েছে, কি করব তাহলে? কি চাচ্ছেন যাতে না খাই? তাহলে খাব না আর। ইয়ানার অভিমান কণ্ঠে বলা কথায় অগ্নি গম্ভীর হাসে। এরপর সিঁড়ি থেকে নেমে তার কাছে আসে। ইয়ানার হাত ধরে নিয়ে ডিভানে বসিয়ে দেয়। ইয়ানা উঠতে নিলে অগ্নির ধমকে আবার বসে যায়। অগ্নি ইয়ানাকে বসিয়ে লাইট অন করে। চারপাশে চিকচিক আলো জ্বলে উঠে। অগ্নি কিচেন রুম থেকে একটা কাচের পেয়ালা নিয়ে আসে। ইয়ানা কপাল কুঁচকে তাকায়। বাড়িতে তো কোনো স্টাফ নেই, তাহলে রান্না করল কে? নিশ্চয় বাহির থেকে আনিয়েছে। তাহলে সুস্বাদু খাবার ওই হবে। অগ্নি ইয়ানার সামনে খাবার রেখে কাউচের উপর নিজেও বসে পড়ে। উৎসুক হয়ে তাকিয়ে আছে। অগ্নি ঢাকনা খুলতে ইয়ানার চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। অর্ধেক সিদ্ধ করা ঘাসপাতা, স্যালাড। এইসব কি লম্বা পানি? মানে তরল স্যুপ? ইয়ানা হা করে অগ্নির দিকে তাকায়। অগ্নি ইয়ানার দিকে না তাকিয়েই ডিভানে বসে গম্ভীর আওয়াজে বলে, দ্রুত শেষ করো, কুইক। নাক ছিটকালে নাক কেটে এরপর জোর করে খাওয়াব। ইয়ানা অগ্নির থেকে চোখ সরিয়ে আবার খাবারগুলোর দিকে তাকায়। খাবারের দিকে তাকিয়েই বলে, আল্লাহ আমাকে মানুষের মতো তৈরি করেছে যাতে মজাদার খাবার খাই। এইসব ঘাসপাতা খাওয়ার জন্য সৃষ্টি করেনি। বিশ্বাস করুন চৌধুরী, এটা আমার গলা দিয়ে ইহজনমে ও ডুববে না। অগ্নি ইয়ানার আরও কাছে এসে মাথাটা উঁচু করে নিজের দিকে চেপে ধরে। এরপর নিজের আঙ্গুল দিয়ে ইয়ানার কেটে যাওয়া স্থান সামান্য স্পর্শ করে বলে, এই কাটা ঠোঁট নিয়ে ঝাল খাবার খেতে পারবে? ইয়ানা মাথা নাড়িয়ে বলে, ঝাল খাবার হলেও সেটা খাবার, অন্তত ঘাসপাতা নই। অগ্নি কিছু না বলে টেবিলের উপর থেকে বিরিয়ানির বক্সটা নিয়ে আসে। কিছুক্ষণ আগেই সে বাহির থেকে সব আনিয়েছে। সে বিরিয়ানির বক্স ইয়ানার সামনে রাখে।
ইয়ানা সামান্য মুখে নিতেই ঝালে নাক মুখ খিচে নেয়। ঝাল গিয়ে একদম সর্বত্র ঠোঁট ছড়িয়ে পড়েছে। ইয়ানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সামান্য ঝাল কাটাস্থানে লাগার কারণে সেটা আরও জ্বলতে থাকে। ইয়ানার হলুদ ফর্সা মুখটা লাল হয়ে যায়। অগ্নি ফ্রিজ থেকে সামান্য আইসক্রিম খাইয়ে দেয়। ইয়ানা শান্ত হয়ে বলে, খাব না কিছু আর? উপরে চলুন ঘুমাব। অগ্নি ইয়ানার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, সারাদিনের অভুক্ত তুমি ইয়ানা। আমি বাহিরের খাবার জীবনেও নিয়ে আসতাম না। জাস্ট তোমার জন্য আনিয়েছিলাম। যাই হোক, সেটা তো খেতে পারোনি। আমার খাবারও খেতে পারছ না, ঘাসপাতা বলে নাক ছিটকাচ্ছ। চলো বাহিরে যাই। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে বলে, পাগল হয়েছেন আপনি? খাওয়ার জন্য এত রাতে আমি বাহিরে যাব সেটা অসম্ভব। সমস্যা নেই, আপনি বসুন, আমি সামান্য রুটি বানাচ্ছি। ইয়ানা উঠতে যাবে, অগ্নি হাত ধরে বসিয়ে দিয়ে বলে, বসো, আমি বানিয়ে আনছি। অগ্নির কথা কানে যেতেই ইয়ানা কেসে উঠে। কিন্তু সেই কাশি আর থামার নাম নিচ্ছে না। উপায় না পেয়ে পানি খেয়ে কাশি বন্ধ করে অগ্নির দিকে তাকিয়ে বলে, প্লিজ এমন কথা বলবেন না যাতে আমি কাশতে কাশতে অজ্ঞান হয়ে যায়। জীবনে কোনোদিন কিচেন রুমে গিয়েছেন? রান্না কিভাবে করে ধারণা আছে? অগ্নি গম্ভীর আওয়াজে বলে, এখান থেকে যাতে উঠতে না দেখি। জাস্ট 10 মিনিট অপেক্ষা করো, আমি বানিয়ে আনছি। অগ্নি কিচেন রুমে ঢুকে। ইয়ানা ডিভানে বসে আছে। লিভিং রুম থেকে কিচেন রুমের দৃশ্য ভালোভাবে দেখা যায় না। ইয়ানা ডিভান থেকে উঠে একবার যেতে চায়, কিন্তু অগ্নির কথা মাথায় আসতেই আবার বসে পড়ে। সে যাওয়াতে যদি কোনো রিয়েক্ট করে। ইয়ানা তবদা লেগে অনেকক্ষণ বসে থাকে আর বিভিন্ন কিছু ভাবে। কিছুক্ষণ পর অগ্নি ইয়ানার কাছে আসে। ইয়ানা চোখ বড় বড় করে 2 ঠোঁট ফাঁক করে ডিভান থেকে উঠে দাঁড়ায়। নিজের স্বপ্ন ভেবে আবার নিজের হাতে নিজে চিমটি কাটে। উনি রান্না করেছে? যার বাড়িতে শতজন স্টাফ, সে আমার জন্য রান্না করেছে? ইয়ানা অবাকের সাথে আবেগপ্লুত হয়ে পড়ে। ইয়ানাকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে অগ্নি গম্ভীর আওয়াজে বলে, যেভাবে হা করে তাকিয়ে আছো পুরো একটা হাতি ঢুকে যাবে। বসো এখানে। যা আছে খেয়ে নাও। খাবার ছিল বাট তুমি খাওনি। ময়দা বানানোর জন্য একবার অতিরিক্ত পানিতে একদম তরল হয়ে যায়। এইভাবে করতে করতে 6 বারের মাথায় এটা বানিয়েছি। ছেহ, কিভাবে বানায় এইসব? ইয়ানা চোখ সরিয়ে রুটির দিকে তাকাতেই অবাক হয়ে বলে, আরে বাহ! আপনি দেখছি আমার চেয়ে সুন্দর রুটি বানাতে পারেন অগ্নি চৌধুরী। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বিরক্তির নিঃশ্বাস ফেলে। ইয়ানা ডিভানে বসে পুনরায় হাসি দিয়ে বলে, মাশ আল্লাহ, 6 বারের চেষ্টায় একদম মানচিত্র এঁকে ফেলেছেন। আমি এখনও মানচিত্র আর্ট করতে পারি না। এই রুটিটাকে দিয়ে আঁকতে পারব। অগ্নিতপ্ত শ্বাস ছেড়ে বলে, ভণ্ডামি করবে না। আমি জানি না কিভাবে রান্না করতে হয়। কখনো সে দৃশ্য দেখেনি। জানি ভালো হবে না, তবুও আজ রাতটা চালিয়ে নাও। সকালে স্টাফ আসবে। যদি সমস্যা হয় তাহলে বাহিরে চলো। তোমাকে এখানে একা রেখে যেতে পারব না। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, ভালোবেসে বানিয়েছেন, খারাপ কেন হবে? আমি মজা করেছি এতক্ষণ। কয়জনের স্বামী এইভাবে অধৈর্য হয়ে রান্না করে খাওয়ায় বলুন তো? আবার সে যদি হয় আপনার মতো ব্যক্তি। একটা তেতো ফলে যদি ভালোবাসার ছোঁয়া পায় তখন সেটা অমিত হয়ে ওঠে। মজা করে মানচিত্র বললে আমার কাছে কিন্তু অমিত। অগ্নি গম্ভীর হাসে। ইয়ানা রুটের এক অংশ ছিঁড়তে যায়, কিন্তু প্রচুর শক্ত। ইয়ানা মুচকি হাসি দিয়ে অগ্নির মুখের কাছে ধরতেই অগ্নি বারণ করে বলে, আমি তৈলাক্ত খাবার খাই না কখনো। ইয়ানা, আপনার জীবনের প্রথম রান্না এইটা। 2 জনে না হয় শেয়ার করে খাই। প্লিজ, শুধু আজকের জন্য। ইয়ানার আবদার অগ্নি ফিরাতে পারে না। মুখে তুলে নেয় খাবার। তবে তার কাছে স্বাদ বেস্বাদের ফারাক হয়নি। সে তো সবসময় আধাসিদ্ধ খাবার খায়। সুস্বাদু খাবার এইসব কিভাবে বুঝবে? অগ্নির দিকে ইয়ানা নিজের মুখে তুলে নেয়। রুটি মানচিত্র হলেও এতটাও খারাপ না খেতে। ইয়ানার কেন জানি আজ নিজেকে পরিপূর্ণ লাগছে। চোখের পানি ছেড়ে দেয়। অগ্নি একবার মুখে নিয়ে আর খায় না। ইয়ানা খাচ্ছে আর প্রশংসা করে শ্বাস আটকে ফেলছে। এক প্রকার অগ্নির ধমকে শান্ত হয়েছে। ইয়ানার খাওয়া শেষ হলে অগ্নি ইয়ানাকে নিয়ে উপরে চলে যায়। বিছানায় শুতেই ইয়ানা অগ্নির বুকে মাথা রেখে বলে, একটা গান বলুন প্লিজ। অগ্নি ইয়ানাকে নিজের সাথে আগলে নিয়ে বলে, ভণ্ডামি না করে ঘুমাও শান্তভাবে।
ইয়ানা প্লিজ। অগ্নি ইয়ানার গলায় মুখ ডুবিয়ে হিসহিস সুরে বলে। যতক্ষণ পৃথিবী আছে, যতক্ষণ আকাশ আছে, তুমি শুধু আমার হয়েই থেকো। শুধু এইটুকুই চাওয়া। এখন ঘুমিয়ে পড়ো। ইয়ানা নিশ্চুপ হয়ে অগ্নির শরীরের ঘ্রাণ নিতে থাকে। তাদের প্রত্যেকটা দিন যদি এইভাবে থাকত না কোনো ভয়, থাকবে না কোনো জীবন যুদ্ধের লড়াই, কালো দুনিয়া পাপাচার কিছুই থাকত না। সে জানে আজকের মতো দিন আরেক দিন পাওয়া খুব মুশকিল। সকালে ঘুম থেকে উঠে আবার সেই মাফিয়া অগ্নি চৌধুরী হয়ে উঠবে। শুরু হবে আবার ও লড়াই, যেখানে পদে পদে বুদ্ধি খাটিয়ে বাঁচতে হয়। ভার্সিটির ক্যাম্পাসের পাশে আরু, আকাশ, রুহান, অবনী, মীরা, সুমু সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। তারা কিছুক্ষণ অগ্নি আর ইয়ানার বিষয় নিয়ে আলোচনা করে। সাথে রায়ান আর সুমুর ও। আরু, এই তোরা একটা কথা শুনেছিস? মাসখানেক আগে যেদিন ভাইয়া আমাদের একটা ক্লাস নিয়েছিল, তখন ভাইয়া ইয়ানাকে মিসেস অগ্নি চৌধুরী হিসেবে সম্বোধন করেছিল। মনে আছে তোদের? সেদিন মেয়েদের কি চাপা আর্তনাদ! সুমু হেসে বলে। সেই দিনটার কথা কিভাবে ভুলি? ওই দিন তো অনেক তরুণীর মন ভাঙ্গা দিবস। আরু, রাইট। কিন্তু সেদিন একটা মেয়ে ইয়ানাকে অপমান করেছিল। ছোটলোক, আরও বিভিন্ন কিছু। সেই মেয়েটা আজ পথের ফকির এক প্রকার। তার বাবার সম্পত্তি নাকি ইয়াতিমখানায় দান করে দিয়েছে। এখন তারা শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছে। আকাশ, রুহান, সুমু উৎসুক হয়ে বলে। কি হ? সুমু, তুই কিভাবে জানলি? আরু, নিউজে দেখেছিলাম। বিশিষ্ট ব্যবসায়ী তারেক আহমেদ নিজের সমস্ত সম্পত্তি ইয়াতিমখানায় দান করে দিয়েছে। আমি মেয়েটার বাবাকে একবার দেখেছিলাম তার সাথে। টাকা নিয়ে খুব অহংকার করত ভার্সিটিতে। আজ দেখে এক কথায় রাস্তার ফকির। আকাশ, আমার তো মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে। না হলে তুই বল, কেউ নিজের সম্পত্তি ইয়াতিমখানায় দিয়ে দেয়? আরে পাগল, ও তো এই কাজ করবে না। রুহান, যা ইচ্ছে হোক তাতে আমাদের কি? সেজন্য বলে আভিজাত্যের চাদরে পথভ্রষ্ট হয়ে পড়ো না। কারণ তুমি কখন মাটিতে মুখ থুবড়ে পড়বে তার গ্যারান্টি নেই। আরু মীরার দিকে তাকিয়ে বলে। সুমু বল, তুমি নাকি এই মাসে কানাডায় ব্যাক করছ? মীরা, তুমি যদি এখন কানাডা চলে যাও তাহলে অরিত ভাইয়ার কি হবে? মীরা চাপা হেসে বলে। উনাকে কেন টানছ আরু? আমাকে উনি জন্মের শত্রু মনে করেন। আমাকে উনি কখনো সহ্য করতে পারে না। বরং আমি চলে গেলে উনি সবচেয়ে খুশি হবে। সুমু, অনেক ঝগড়া থেকে কিন্তু ভালোবাসার সৃষ্টি হয় মীরা। সবসময় যে তাকে পরিচিত হয়ে বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। আমিও তো কোনোদিন কল্পনাও করিনি রায়ানের সাথে আমার বিয়ে হবে। কিন্তু দেখো হয়ে গেল। মীরা মুচকি হেসে উত্তর দেয়। তোমাকে রায়ান ভাইয়া পাগলের মতো ভালোবাসে সুমু। উনি তোমাকে এক প্রকার পাগলামো করে বিয়ে করেছে। কিন্তু তবুও তোমরা মানাতে পারছ না। কি পেরেছ ভাইয়ার সাথে স্বাভাবিক হতে? সুমু মীরার কথায় মাথা নাড়িয়ে না বলে। মীরা, তাহলে কেন মানাতে পারছ না? কিন্তু আমাদের সম্পর্ক একদম আলাদা সুমু। যুদ্ধ দিয়ে কোনোদিন সংসার টিকে না। ভালোবেসে বিচ্ছেদ হলে সহ্য করতে পারব না। মায়ের পড়ার আগেই আমি দূরে চলে যেতে চাই। যদি একবার আসক্ত হয়ে পড়ি সেই বিচ্ছেদ সহ্য করতে পারব না আমি। আকাশ, কিছুটা সময় দাও। ওকে, তুমি এই মাসে কানাডায় ফেরত যেতে চাচ্ছ তাই তো? মীরা চোখের পানি মুছে বলে। হুম। আকাশ, এই মাসটা অন্তর থেকে যাও। যদি অরিত তোমাকে ভালোবেসে ফেলে। প্লিজ। আজ ৩ তারিখ, তুমি না হয় আগামী মাসের ৩ তারিখে যাও। প্লিজ। জাস্ট একটু সময় নিয়ে দেখো। সুমু, হ্যাঁ মীরা প্লিজ। আর তাছাড়া ৭ তারিখে তো ভাইয়া তারা সবাই ব্যাক করছে কানাডায়। মীরা অবাক হয়ে বলে। কি হ? ইয়ানাও চলে যাবে? সুমু মাথা নিচু করে নিম্ন আওয়াজে বলে। হুম। তুমি চলে আসার পর উনি জানিয়েছে। রুহান, এই ভাই তোরা দেশে ডাউনলোড হয়ে বিদেশ কেন যাচ্ছিস সব কয়টা? সুমু, বিদেশি জামাইয়ের কাছে বিয়ে দিলি কেন? ওই সময় কিছু একটা করে আটকিয়ে দিতি। বালকে যেতে চাই নিজের দেশ ছেড়ে? আরু, আল্লাহ আমার উপর রহমত করো। কোনো বিদেশি সাদা বিলাই যাতে কপালে না পড়ে। আকাশ হেসে বলে। দেখে নিস সেটাই পড়বে। তোর কপালে বিদেশি সাদা মুলা পুরুক আমিন। আরু কটমট চোখে বলে। খবরদার বিয়াইস্তা বেডা, অভিশাপ দিবি না। কানা বোবা, মাথা নষ্ট সব পুরুক, তবুও বিদেশি সাদা মুলা না পুরুক। আরুর কথায় সবাই তবদা লেগে যায়। বলে কি এই মেয়ে?
কিছুক্ষণের মধ্যেই দম ভেসে আসে এক ভাঙ্গা টেপ রেকর্ডের কণ্ঠ। আরু সোনা কি করছ? আরু বিরক্তি নিয়ে তাকায় সেদিকে। রাগে দাঁত কিরমিরিয়ে উঠে। শালা জিন্দেগিটাকে বরবাদ করে দিচ্ছে। বিগত 1 মাস ধরে আঠার মতো লেগে আছে। তাদের ভার্সিটির সেইম ইয়ারের স্টুডেন্ট। প্রচুর জ্বালাতন করছে কয়টা দিন ধরে। মাঝে মাঝে ইচ্ছে করে এই আঠাকে নিয়ে বাসার নর্দমার উপর চাপটা করে লাগিয়ে দিতে। ছেলেটাকে দেখে সুমু হালকা কেশে বিড়বিড় করে বলে, তোর বিদেশি সাদা মূলা না আসলেও কালা মূলা চলে আসছে। সুমুর কথায় সবাই মুখ চেপে হাসে। আরু সুমুর দিকে কটমট চোখে তাকায়। সুমু হেসে চোখ অন্যদিকে সরিয়ে নেয়। ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরু মেজাজ দেখিয়ে বলে, কি সমস্যা আপনার? একটা মেয়েকে বারবার হ্যারেস করছেন। ভার্সিটিতে পড়তে এসেছি, কোনো প্রেমলীলা করতে আসেনি। একবার বলেছি আপনাকে আমার পছন্দ না, তাহলে কেন বারবার উত্ত্যক্ত করছে? প্লিজ লিভ। আর যাতে আপনাকে আমার পিছনে ঘুরঘুর করতে না দেখি। ছেলেটা সিগারেট পায়ের নিচে ফেলে দিয়ে বলে, তোমাকে আমি ভালোবাসি আরু। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তুমি যদি আমার না হও। ছেলেটার কথায় সবাই সেদিকে তাকায়। রুহান গম্ভীর আওয়াজে বলে, শুনো, বর্তমানে গরম বেশি। আগুন জ্বালিয়ে লাভ নাই, পারলে রাস্তায় রাস্তায় এসির ব্যবস্থা করে দিও। এখন যদি এখান থেকে না যাও, ট্রাস্ট মি, হসপিটালের বেডে থাকবে। ছেলেটা আরুর দিকে এক পলক তাকিয়ে সবার দিকে তাকায়। চোখে রাগ স্পষ্ট। যেতে যেতে বাকিটা পথ আরুর দিকে তাকিয়ে গিয়েছে। আরু বিরক্তিতে ছেলেটার থেকে চোখ সরিয়ে নেয়। আকাশ হুট করে হেসে বলে, আরু সোনা কি করছ? আরু হাত দিয়ে আকাশের পিঠে ঘুষি মেরে বলে, যদি আমাকে নিয়ে মজা নিয়েছিস তাহলে ট্রাস্ট মি, অবনীর কাছে এমন এমন কথা বলো, বিশ্বাস কর রাতে বিছানায় জায়গা দিবে না ভবিষ্যতে। আরুর কথায় আকাশ থমথমে খেয়ে যায়। এমন সাংঘাতিক ফ্রেন্ড যাতে শত্রুর ও না হয়। তাদের কথার ফাঁকে একটা মেয়ে এসে বলে, আকাশ, তোদেরকে রুমে ডাকা হয়েছে। ভার্সিটির ভিপি কিছু মেসেজ দিবে সবাইকে। আরু, কি মেসেজ? মেয়েটি, জানি না, তবে বলেছে সবাইকে যাতে একসাথে করি। আরু, ওকে তুমি যাও, আমরা আসছি। মেয়েটি চলে যায়। সুমু মীরার দিকে তাকিয়ে বলে, ম্যাডাম চলুন, আপনার হাজব্যান্ড কেন ডাকছে শুনে আসি। মীরা সুমুর দিকে তাকায়। শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। হাজব্যান্ড? এই পুরুষটা তার হাজব্যান্ড ভাবতেই শরীর সামান্য ঝাঁকুনি দিয়ে উঠে। মীরা, রুহান তারা রুমে প্রবেশ করে। মীরা, সুমু আর আরু সেকেন্ড সারিতে চেয়ারে গিয়ে বসে। আকাশ আর রুহান থার্ড সারিতে বসে। কিছুক্ষণের মধ্যে ভার্সিটির ভিপি মানে অরিদ প্রবেশ করে। অরিদের সাথে সিমি, জিসান, 2টা মেয়ে, 4টা ছেলে আসে। অরিদ ভিতরে ঢুকে সবার সামনে দাঁড়ায়। ঘামে সাদা শার্ট পিঠে লেগে আছে। দেখে বুঝাই যাচ্ছে আজ অনেক ধকল গিয়েছে। সিমি মীরাকে দেখতে পেয়ে হাসি দিয়ে অরিদের উদ্দেশ্যে বলে, ভাই, তোর বউ বসে আছে, গিয়ে দেখা করে আসি। সিমির কথার অরিদ চট করে সামনের দিকে তাকায়। মীরার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। সিমি চলে আসতে নিলে অর্দি হাত ধরে আটকে দিয়ে বলে, বউ বউ বললে গলা কেটে মার, ইডিয়েট। যা ভালো কথা, কেউ যাতে জানতে না পারে বিয়ের কথা, ওকে? সিমি কপাল কুঁচকে অরিদের দিকে তাকিয়ে বলে, নিজের বুকে স্বীকৃতি দিতে তোর কিসের এত লজ্জাবোধ অরিদ? অরিদ, সবাই তাকিয়ে আছে সিমি। তোর প্রশ্নের উত্তর আমি ইচ্ছে হলে দিব কোনো একদিন। এইটা একটা অ্যাক্সিডেন্ট আর কিছুই নয়। আবার ও বলছি কেউ যাতে না জানে। সিমি কিছু বলে না। কিছুটা অবাক হয় অরিদের আচরণে। সিমি মীরার কাছে গিয়ে হাসি দিয়ে বলে, হাই মীরা। হাই আরু, সুমু, কেমন আছো তোমরা? মীরা সিমির দিকে তাকিয়ে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? সিমি, আলহামদুলিল্লাহ। কেমন চলছে দাম্পত্য জীবন? মীরা, আলহামদুলিল্লাহ আপু। সিমি কিছু বলতে যাবে তার আগেই অরিদ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে যায়। সিমি আকাশ আর রুহানকে ভালো খারাপ জিজ্ঞাসা করে বিদায় জানিয়ে চলে যায়। অরিদ সবার দিকে তাকিয়ে বলে, তোমাদেরকে সবাইকে একটা কারণে একসাথে করা হয়েছে। আজ 3 তারিখ। আগামী 12 তারিখে একটা ট্যুরের আয়োজন করা হয়েছে ভার্সিটি থেকে। ট্যুরের কেন্দ্র হচ্ছে সাজেক। অন্য জায়গায় করার ইচ্ছে ছিল, বাট সাজেক অনেক সুন্দর একটা জায়গা। আশা করব সবাই অংশগ্রহণ করবে। টাকার পরিমাণ পরিবর্তে জানানো হবে। সাজেকের কথা শুনে সবাই খুব খুশি হয়।
জিসান সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। মীরা অরিদের দিকে তাকায়। মনের অজান্তেই মুচকি হেসে ফেলে। অরিদের কথা বলার স্টাইল অ্যাটিটিউড কেন জানি অন্যরকম লাগছে। সাদা শার্টটা শরীরের সাথে খাপ খেয়ে লেগে আছে। সুঠামদেহী শরীরের পেশিগুলো যেন দৃশ্যমান হয়ে আছে। মীরা নিজের চোখ সরিয়ে নেয়। নিজের অনুভূতি নিয়ে নিজে তাচ্ছিল্য করে বলে, চিহ্ন মীরা, তুই এক ঝগড়ুটে ব্যক্তির দিকে ডেপ করে তাকিয়ে আছিস? এত অধপতন্তর। মীরা নিজেকে নিজে গালি দিয়ে সামনে তাকাতেই দেখে অরিদ তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই থমথমে খেয়ে যায় দুজন। অরিদ মীরার থেকে চোখ সরিয়ে নিয়ে সবার উদ্দেশ্যে ট্যুর নিয়ে আলোচনা করে রুম থেকে বেরিয়ে যায়। 11:30। তারা ঘুম থেকে উঠেছে প্রায় 9টা বাজে। অগ্নি জিম থেকে এসে ওয়াশরুমে ঢুকে ইয়ানার উদ্দেশ্যে বলে, ইয়ানা, কারবার থেকে কাপড় বের করে রাখো কুইক। ইয়ানা অগ্নির কথা মতো কারবার থেকে কাপড় গুছিয়ে রাখে। অগ্নি শাওয়ার শেষ করে এসে রেডি হয়ে নেয়। অগ্নিকে এত তাড়াহুড়া করতে দেখে ইয়ানা জিজ্ঞাসা করে, কোথায় যাবেন? এত তাড়াহুড়া করছেন কেন? অগ্নি ব্লেজার লাগাতে লাগাতে বলে, তোমার না জানলেও চলবে। অগ্নির কথায় ইয়ানা চুপ হয়ে যায়। জানে উত্তর পাবে না, এরপর ও করেছে মনের খোরাক মিটাতে। অগ্নি রেডি হয়ে ইয়ানার সামনে এসে দাঁড়ায়। ইয়ানাকে কাছে টেনে গালে কপালে ঠোঁটে চুমু খায়। আকস্মিক চুমু খাওয়াতে ইয়ানা নিজের খেই হারায়। অগ্নির দিকে তাকিয়ে বলে, ভালোবেসে চুমু খান আপনি? এইভাবে কেউ আকস্মিক কেউ আক্রমণ করে একটু হলে পড়ে যেতাম। অগ্নি ইয়ানার নাকে টান দিয়ে বলে, ভালোবাসা মানে তো আমি জানি না জান। আমি এইভাবে খাই, তাই এমনভাবে খেয়েছি। কারণ আমি মানুষটা ওই এরকম। ইয়ানা, মস্তিষ্ক যখন হৃদয়কে নিয়ন্ত্রণ করে তখন স্বার্থপরতা। আর হৃদয় যখন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে তখন তৈরি হয় ভালোবাসা। রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাকে কে নিয়ন্ত্রণ করে? অগ্নি চাপা হেসে বলে, একটাও না। অগ্নি বেরিয়ে যায়। ইয়ানা তাকিয়ে থাকে অগ্নির যাওয়ার পথে। অগ্নি গাড়ির কাছে যেতেই মোবাইলের রিংটোন বেজে উঠে। ভিতরে ঢুকে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, হুম বল। উপর পাশ থেকে, বস রানবীর এইমাত্র ব্যাংক এই ঢুকেছে। অগ্নি গম্ভীর আওয়াজে বলে, কাজ শুরু করে দে। রানবীরের ব্যাংক খালি চাই। অপর পাশ থেকে, ওকে বস। কিন্তু রানবীর বিপদে পড়লে আপনাকে জানাতে চাইবে, তখন কি করবেন? অগ্নি, যেভাবে বলা হয়েছে শুধু সেটুকু কর। আমি অন্য জায়গায় থাকব, তাই ফোন দিলেও পাবে না। যদি আমার ফোনের সুইচ অফ থাকে তাহলে আমার পার্সোনাল ফোনে কল করবি ওকে। উপর পাশ থেকে, জি বস। বুঝেছি বস। অগ্নি কল কেটে দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে রহস্যময়ভাবে হাসে। ভার্সিটির ছুটি শেষে মীরা আর সুমু একটা খোলা জায়গায় দাঁড়ায়। আকাশ চলে যায় অবনীর কলেজে। রুহান আর আরু নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। সুমু আর মীরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অরিদ ভার্সিটির গেট পেরিয়ে গাড়ির কাছে আসে। সুমু আর মীরাকে দাঁড়িয়ে কথা বলতে দেখে কপাল কুঁচকে আসে। কিছুক্ষণের মধ্যে ড্রাইভার গাড়ি নিয়ে আসলে মীরা ড্রাইভারকে বলে, হাই হ্যান্ডসাম বয়। আপনি এত স্মার্ট কেন ভাইয়া? মীরার কথায় ড্রাইভার থমথমে খেয়ে যায়। ৩৫ বছর বয়সে এই প্রথম কেউ স্মার্ট বলছে। নিজের বউ মাঝে মাঝে বলে তুমি খুব সুন্দর, কিন্তু কেউ স্মার্ট বলে না। ড্রাইভারটা মীরার কথায় খুব খুশি হয়। এইদিকে সুমু মীরার কথায় তবদা লেগে আছে। মীরা চোখ বাকিয়ে একবার অরিদের দিকে তাকায়, যে এই মুহূর্তে গাড়িতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তাদের দিকেই তাক করা। মীরা মিটিমিটি হেসে ড্রাইভারকে বলে, লজ্জা কেন পাচ্ছেন ভাইয়া? আপনি নিজেও জানেন না আপনি কত সুন্দর। কেন যে আগে আপনার সাথে আমার পরিচয় হলো না? জানেন, মাঝে মাঝে খুব আফসোস হয়। যদি আগেই আপনার সাথে দেখা হতো তাহলে অন্তত কোনো বাদর আমার গলায় ঝুলত না। মীরা কিছুটা মন খারাপের অভিনয় করে আর চোখে অরিদের দিকে তাকায়। তাদের দূরত্ব বেশি না। অরিদের মুখের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সব শুনছে আর রাগে সাপের মতো ফনা তুলছে। সুমু আর সহ্য করতে না পেরে কেসে উঠে। নিজেকে সামলে নিয়ে বলে, বইন তুই থাম, আর সহ্য করতে পারছি না। তোর কথা শুনে যক্ষা রোগে আক্রান্ত হয়ে যাবে। তোর প্রতিটা বাক্য থেকে মারাত্মক লেভেলের যক্ষা ভাইরাস ছড়াচ্ছে। মীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যাকসিটে গিয়ে বসে পড়ে। সুমু উঠে মীরার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। এই মেয়ে এত মিটমিটি হাসছে কেন আজব?
ড্রাইভার শার্টের কলার ঠিক করে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মীরা চলে যেতেই অরিত সজোরে ঘুষি বসিয়ে দেয় গাড়ির উপর। রাগে ইচ্ছে করছে এই মেয়েকে সামনে দাঁড় করিয়ে কয়েক ঘা দিতে। কত বড় স্পর্ধা ড্রাইভারের সাথে তামাশা করে। আমাকে বাদর বলে গেল। সাহস দেখে জাস্ট অবাক। অরিত কিছুটা শান্ত হয়ে নিজে নিজে আওড়ায়। ওয়েট, আমি কেন জেলাস হচ্ছি ড্রাইভারের সাথে কথা বলাতে? যার সাথে ইচ্ছে কথা বলুক। ইচ্ছে হলে রাস্তার পাগলের গায়ে ঢেলে যাক, তাতে আমার কি? অসভ্য মেয়ে। সাজিদ চৌধুরী মিটিং এর মধ্যে অগ্নির জন্য অপেক্ষা করছে। আজ অগ্নির এখানে আসার কথা। সাজিদ চৌধুরী বারবার হাত ঘড়ির দিকে নজর বুলাচ্ছেন। নির্বাচনের সময় বিরোধী দলের ছেলেকে হারিয়ে রাজনীতি থেকে পিছিয়ে গিয়েছেন। আর কখনো রাজনীতির মাঠে নামেনি। সাজিদ চৌধুরী আজও জানেনি তার ছেলেকে সেদিন অগ্নি মেরেছিল। এই ঘটনা শুধু আরিফ, ইউভি আর রায়ানের মধ্যে সীমাবদ্ধ। সভা শুরু হবার কিছু মুহূর্তের মধ্যে অগ্নি ভিতরে প্রবেশ করে। পরনে কালো কোট, ভিতরে কালো সাদা শার্ট। অগ্নি প্রবেশ করতেই কয়েকজন সম্মাননার সাথে ভিতরে প্রবেশ করায়। অগ্নি গিয়ে স্পেশাল আসলে বসে। মুখে গম্ভীরতা নিয়ে নিচে তাকিয়ে আছে। সাজিদ চৌধুরী অনেক খুশি হন অগ্নি আসাতে। সে তো ভেবেছিল আসবে না। যাক, অন্তত তার সম্মানটা রেখেছে এখানে এসে। সাজিদ চৌধুরী তার উপর একজন তরুণ সফল ব্যবসায়ী হিসেবে অগ্নিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সভার মধ্যে দেশের সব মন্ত্রীরা একসাথে হয়েছে। কেউ অগ্নিকে জানে, চিনে। আবার কেউ নাম জানে মাফিয়া লিডার অগ্নি চৌধুরী নামে। বাট সাজিদ চৌধুরীর ছেলে আর কানাডিয়ান মাফিয়া বস যে এক ব্যক্তি, সেটা অনেকের অজানা। যারা অগ্নিকে চিনে তারা অগ্নির দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে। কারণ তাকে চিনার পিছনে সবার এক ভয়ানক রেকর্ড রয়েছে। আর সেই থেকে অগ্নিকে ভয় পাওয়ার কারণ। যেখানে কানাডিয়ান সরকার কিছু করছে না, তখন তারা কি করতে পারবে? সাজিদ চৌধুরী ছেলের আশাতে সন্তুষ্টি নিয়ে বলে, আমি ভাবিনি আমার কথা তুমি রাখবে। আমার কথা রেখে তুমি মিটিং এ উপস্থিত হবে। অগ্নি গম্ভীর আওয়াজে বলে, আমি তোমার জন্য আসিনি আব্বু। নিজের কাজে এসেছি। আর এখানে থাকার সময় আর মাত্র 15 মিনিট। এরপর আমি চলে যাবি। সাজিদ চৌধুরী কপাল কুঁচকে বলে, এখানে তোমার পার্সোনাল কি কাজ? অগ্নি, সেটা তোমাদের কারোর সাথে সম্পৃক্ত নয়। তোমার সেটা না জানলেও চলবে। সাজিদ চৌধুরী তপ্ত শ্বাস ছাড়ে। এই ছেলে সে জন্ম দিয়েছে এইটা ভাবতেও সন্দেহ হয়। না হলে উনার মতো এমন সমাজসেবকের ছেলে কিভাবে কালো জগতের লিডার হয়? রক্তের টানে একটু হলেও ভালো হতো। মাঝে মাঝে মনে হয় হসপিটালে কেউ পাল্টে দিয়েছে। তার ছেলে এত ঘাড়, তারা ভাবতেও কষ্ট হয়। কিছুক্ষণের মধ্যেই অগ্নির ফোন আসে। কানে ব্লুটুথ সেট করা। অগ্নি ধীর আর গম্ভীর আওয়াজে বলে, কাজ হয়ে গিয়েছে? অপর পাশ থেকে, জি বস। এইমাত্র সফল হয়েছে। অগ্নি রহস্যময় হাসি দিয়ে বলে, গুড। চলবে।